খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, ভারত ছেড়ে এবার অন্য দেশের উদ্দেশ্যে যাত্রা হাসিনার। বাংলাদেশের মতো মোদির বাসভবনেও মানুষ প্রবেশ করবে, কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য। শুভেন্দুর পর এবার দিলীপ। বাংলাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ফের বিতর্কিত মন্তব্য। রাজ্যের মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন একাধিক মন্ত্রী। বাংলাদেশে তদারকি সরকার, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক বিক্ষোভকারী ছাত্রদের। তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখুক, এই আগুন থেকে তারাও বাঁচবে না। বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক দিলীপ। বাংলাদেশে জারি অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, এবার বাংলাদেশ থেকে 1 কোটি হিন্দু শরণার্থী আসবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি অভিযোগ করেছিলেন, যেখানে বাংলাদেশে চরম অস্থিরতা চলছে সেখানে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা। তারপরে আবার আরেক বিজেপি নেতা দিলীপ ঘোষ বাংলাদেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে গিয়ে তিনি বলেছেন, বাংলাদেশে এখন যারা হিংসা চালাচ্ছে তারাই সিএএ পাশ হওয়ার পর ভারতে ঢুকে অশান্তি চালিয়েছিল। এমনকি তিনি আরও বলেছেন, যারা বাংলাদেশে এখন নৈরাজ্য চালাচ্ছে তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। হাসিনা দেশ ছাড়ার পরেই গণভবনে ঢুকে পড়ে ভাঙচুর লুট করা হয়। বিছানা, বালিশ, জামাকাপড় পর্যন্ত নিয়ে চম্পট দিয়েছেন দুষ্কৃতীরা। এমনকি বাংলাদেশের সংসদ ভবনেও লুট চালানো হয়েছে। একাধিক ব্যাংক, এটিএমে হামলার ঘটনা ঘটেছে। সরকারি আবাস এবং দফতরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হত্যা লীলা এখনও থামেনি বাংলাদেশে। বাংলাদেশের এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ভারতে। সীমান্তে নজরদারি করা হয়েছে। বিএসএফ সীমান্তবর্তী গ্রামগুলিতে সচেতন প্রচার চালাচ্ছে, যাতে বেআইনিভাবে কেউ অনুপ্রবেশ করতে না পারে। সেই কারণে খতিয়ে দেখা হচ্ছে সব জায়গাগুলি। বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ। দুদিন সীমান্ত বন্ধ থাকার পর ফের খুলেছে পেট্রোপোল এবং হিলি সীমান্ত। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল। গত লোকসভা নির্বাচনের পর থেকেই মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের ইঙ্গিত পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন মন্ত্রী লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, জয়ও এসেছে। সাংসদ হিসেবে কাজ শুরু করেছেন গত কয়েকদিন আগেই। কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অখিল গিরি। অন্যদিকে দায়িত্ব বেড়েছে বাবুল সুপ্রিয়র। ইন্দ্রনীল সেনের সঙ্গে সংঘাতে পর্যটন দফতর হারাতে হয় তাকে। যদিও আইটি তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন বাবুল। মন্ত্রিসভার রদবদলে এখন থেকে পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনের দায়িত্বও সামলাতে হবে এই বিধায়ককে। অন্যদিকে গত কয়েকদিন আগেই কারা দফতরের মন্ত্রী হিসেবে ইস্তফা দিয়েছেন অখিল গিরি। সেই দফতর যদিও নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই দফতরের কাজকর্ম দেখবেন বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, বেশ কিছুদিন আগেই মন্ত্রিসভার রদবদলের ফাইল পাঠানো হয়, কিন্তু তা আটকে ছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সই করা ছিল বাকি। সম্প্রতি রদবদল সংক্রান্ত ফাইলে সই করেন রাজ্যপাল। পাঠিয়েও দেওয়া হয়েছে নবান্নে। আর এরপরেই মন্ত্রিসভার রদবদলের নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েকজনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। এই ইস্যুতে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন তিনি। দাবি করলেন, বাংলাদেশে যারা অশান্তি করছে ভোটের পর বাংলায় এসে তারাই হিংসা ছড়িয়েছে। পাল্টা দিলীপ ঘোষকে তোপ তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। তার কথায় ধর্মীয় মেরুকরণের রাজনীতির চেষ্টা। কোটা সংরক্ষণকে কেন্দ্র করে প্রায় 2 মাস ধরে উত্তাল বাংলাদেশ। পড়ুয়াদের এই আন্দোলন পরবর্তীতে রূপ নেয় হাসিনা হটাও আন্দোলনে। গণভবনে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় একদল। মাত্র 45 মিনিটের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়তে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারপরও থামেনি মৃত্যু মিছিল। একের পর এক প্রাণহানি হচ্ছে। পদ্মাপাড়ের দেশ কার্যত জ্বলছে। একদল আন্দোলনের নামে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে বলেই দাবি সেখানকার বাসিন্দাদের। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলাদেশে নৈরাজ্য চলছে। ওরাই ভোটের পর বাংলায় এসে অশান্তি করেছে। এরা পক্ষে রয়েছে ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলছে না। দিলীপ ঘোষকে পাল্টা দিয়েছে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তিনি বিজেপি নেতাকে তোপ দেগে বলেন, উনি তো দলেই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন। দল ওনাকে পাত্তা দেয় না। এখন এসব বলে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। লোকসভা নির্বাচনে হারের পর্যালোচনা মিটিয়ে দুমদুমার পরিস্থিতি। গেরুয়া শিবিরের নেতারা নিজেদের মধ্যে কটূক্তি, এমনকি চেয়ার ছোড়াছুড়িতে নেমে আসেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
বিজেপির রাজ্য এবং জেলা স্তরের পাশাপাশি মণ্ডলগুলিকে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে তেমনই নোয়াপাড়া মণ্ডল 1 নম্বর নির্বাচনী পর্যালোচনা বৈঠক ছিল। সেখানে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডলের নেতৃত্ব সহ বুথ স্তরের নেতা কর্মীরা। বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের একাংশ আচমকা সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নানা কটূক্তি গালিগালাজ শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রাক্তন জেলা সভাপতিকে লক্ষ্য করে চেয়ার ছোড়ার ছবিও সামনে আসে। বিশৃঙ্খলার এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লোকসভা নির্বাচন নিয়ে মণ্ডলে মণ্ডলে আলোচনা চলছে। সাংগঠনিক স্তরে চুল চেরা বিশ্লেষণ হচ্ছে কেন আমাদের পরাজয় হয়েছে। গত দিনের আলোচনায় দলের অভ্যন্তরে মত পার্থক্য তৈরি হয়। হারার কারণ বিশ্লেষণ করতে গিয়েই কেউ কেউ নিজেদের রাগ প্রকাশ করেছেন, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। যারা এই কাজ করছেন সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এ বিষয়ে গারুলিয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পঙ্কজ দাস বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রতিনিয়তই ঘটছে, এটাই বিজেপি সংস্কৃতি। কালীঘাট অঞ্চলে ট্রাম লাইন বুঝিয়ে রাস্তা তৈরি হচ্ছে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে ট্রাম লাইন বুঝিয়ে বেআইনিভাবে রাস্তা তৈরি হচ্ছে সেই প্রশ্ন তুলে আবারও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী। দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয়। আবেদনের সায় দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, কলকাতা শহর থেকে ট্রাম তুলে দেওয়া হচ্ছে, অথচ কলকাতা শহরেই ট্রাম হেরিটেজের তকমা পেয়েছে। শহর থেকে ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলা চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এদিন আইনজীবী অনিন্দ লাহিড়ী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। গত জুলাই মাসে ট্রাম নিয়ে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সরকারের ট্রাম নীতি জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। নবান্ন সূত্রের খবর, প্রশাসনের শীর্ষ পর্যায়ে আলোচনার পরে শেষমেশ শহর থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। রাজ্য সরকারের পরিবহন দফতরের হলফনামা দিয়ে হাইকোর্ট ট্রাম নিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। এরই মধ্যে কালীঘাটে ট্রাম লাইন বুঝিয়ে রাস্তা নির্মাণ হচ্ছে বলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। জ্বলছে বাংলাদেশ, আজ এপার বাংলাতেও অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে কড়া নজরদারি চলছে। পেট্রোপোল থেকে হিলি সব জায়গাতেই ছবিটা এক গেদে সীমান্তেও। এদিকে হাসিনা দেশ ছাড়তেই সে দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর লাগাতার আক্রমণের অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। এদিকে এরই মধ্যে যা খবর আসছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক জেলায় দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন হাজার হাজার সংখ্যালঘু। ভিড় বাড়ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। সূত্রের খবর, বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার 6 নম্বর কাশীপুর ইউনিয়নের টেনকাভিটা গ্রামের প্রায় সকলে দেশ ছাড়ার জন্য বেরিয়ে পড়েছেন নিজেদের বাড়ি ছেড়ে। একেবারে গোটা গ্রামই এখন জনমানবহীন। এক কাপড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা ভারতীয় সীমান্তে এসে দাঁড়িয়েছেন। যে এলাকায় তারা এসে জড়ো হয়েছেন তার ঠিক উল্টো পারেই উত্তর দিনাজপুর, কিন্তু সেখানে সদা তৎপর সীমান্তরক্ষী বাহিনী, টহল দিচ্ছে বিএসএফ জওয়ানরা। একই ছবি জলপাইগুড়িতেও। সেখানেও সীমান্তবর্তী এলাকা মানিকগঞ্জের সাতকুড়ায় দেখা গেল কয়েক হাজার বাংলাদেশির ভিড়। সকলেই এ দেশে প্রবেশের অনুমতির অপেক্ষায় প্রহর গুনছেন। ওই অংশে আবার কোনো কাঁটাতার নেই বলে জানা যাচ্ছে। সে কারণেই সীমান্ত পারের সহজ রাস্তা হিসেবে ওই এলাকাকে বেছে নিয়েছেন অনেকে। তাতেই চিন্তা বাড়ছে বিএসএফের। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। বন্যা দুর্গতদের এলাকা খানাকুল। প্রতি বছরই বৃষ্টির জেরে ভেসে যায় এলাকা, আর সেখান থেকেই উঠল ত্রাণ নিয়ে বৈষম্যর অভিযোগ। ত্রাণ বন্টন থেকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের, যা নিয়ে বিক্ষোভ দেখানো শাসক শিবির। শাসক শিবিরের দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি ও পঞ্চায়েত সমিতির সদস্যদের বঞ্চিত করা হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার এই একই দাবিতে খানাকুল বিধায়কের নেতৃত্বে খানাকুল 1 ব্লকে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। যদিও খানাকুলের জন্য পর্যাপ্ত ত্রাণ পাঠানো হয়েছে, যাতে সঠিক বন্টন হয়। বিষয়টি নিয়ে জানিয়েছেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য। এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্য নূর নবী মণ্ডল বলেন, বিজেপির লোকজন ফুর্তি করছে। সরকারিভাবে যে ত্রাণ আসছে তা ওরা লুট করছে। ওদের দুটো মাত্র পঞ্চায়েত সমিতির মেম্বার বেশি আছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো সময় চাইলে পঞ্চায়েতের দখল করেই নিতে পারতাম,
অপরদিকে খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উমেশ অধিকারী বলেন, খানাকুল বন্যা কবলিত এলাকা, এখানকার বিস্তীর্ণ এলাকা ডুবে গিয়েছে আর আমরা ত্রাণ সমবন্টন করেছি, এই সব অভিযোগ মিথ্যে। বিজেপি নেতা দিলীপ ঘোষ সেই সময় আচমকাই তার দিকে এগিয়ে এলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। হাসি মুখে হাত মেলালেন দিলীপের সঙ্গে, সবটাই সৌজন্য সাক্ষাৎ জানালেন দুজনেই। গতকাল সকালে দুর্গাপুরের 37 নম্বর ওয়ার্ডের অঙ্গদপুর সংলগ্ন অর্জুনপুর এলাকায় প্রাতঃভ্রমণে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে চা চক্রে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই সহ বিজেপি নেতৃত্বরা। তখনই প্রাতঃভ্রমণে বেরিয়ে 37 নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা স্বরূপ মণ্ডল এসে দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলান। হাসি মুখে দুজনকে কয়েক মিনিট কথা বলতেও শোনা যায়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 37 নম্বর ওয়ার্ডের অর্জুনপুর ও অঙ্গদপুর গ্রামে বিজেপির ভালো ভোটার আছে, তাই তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তখনই এলাকার তৃণমূল নেতা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমাদের কর্মীরা অনেকেই তার বন্ধু, তারাই ডাকলেন, আমায় নমস্কার করলেন, করমর্দন করলাম, ভালো লাগলো। আমি বললাম, আপনার জায়গায় আজকে এসেছি আমরা হাঁটতে, সবটাই রাজনৈতিক সৌজন্য। অপরদিকে তৃণমূল পুরপিতা স্বরূপ মণ্ডল বলেন, প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম, তখনই রাস্তায় দেখা হয়ে গেল, সৌজন্য সাক্ষাৎ করলাম, তবে আলাদা কিছু নয়। আমি প্রতিদিনই প্রাতঃভ্রমণ করি। সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে উত্তর। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, আসুন জেনে নিই আজকের খবরে। গত কয়েকদিন মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা। কবে বদলাবে আবহাওয়া, সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। সপ্তাহভর উপরের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সক্রিয় মৌসুমী অক্ষরেখা আপাতত বাংলায়। এই অক্ষরেখা গঙ্গানগর, রোহতক, আসানসোল ও কাঁথির উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে 6 জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সপ্তাহভর উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য জেলায় প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে। রাস্তায় দৃশ্যমানতা কমবে। নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। উল্লেখ্য, আগামী 24 থেকে 48 ঘন্টায় ভূমিধস ও হড়পা বানের সম্ভাবনা উত্তরাখণ্ডের হিমাচল প্রদেশে। অতি ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশে। সিকিম, ভুটানেও ভারী বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায়। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।